গলা কাটা ব্রহ্মদৈত্য খিলখিল করে হাসছে, এটাই বলছে আল্লাহ না তো উঠতে আমি জানতাম। হেই মাই সুইট মিষ্টি ফ্যামিলি মেম্বারস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ আর তোমাদের জানাই আমার চ্যানেল মিষ্টি মৌ ব্লগসে সুস্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ 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 ভালো আছি। আমি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে, আর আজকের এই ব্লগটা হতে চলেছে ছট পুজো নিয়ে। তোমরা বুঝতেই পারছো যে আজকে ছট পুজো, এবার সেই ছট পুজো উপলক্ষে আমি আজকে যাব ছট পুকুরে। তো এই ছট পুকুরটা কোথায়, এই ছট পুকুরে কি কি হয়, মানে এই ছট পুজোতে কি কি রিচুয়ালস হয়, সেগুলো সমস্ত এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবার চেষ্টা করব তুলে ধরার, বহুত ভিড়ভাড়টা থাকে, এবার সেখানে আদৌ এন্ট্রি নিতে পারবো কিনা আমি সেটাও জানি না। আর রাস্তার মাঝখানে বেশি বকবক করতে পারবো না, কারণ চারিদিকে মাইক চলছে, নইলে ব্লগে কপিরাইট পড়ে যাবে। ইউটিউব তো আর গাইজ এইসব কিছু বোঝে না, তারা গান ভাবলেই ভাবে যে আমি হয়তো দিয়েছি, সেই জন্য কপিরাইট ফেলে দেবে। যার জন্য পুরো রাস্তা সাইলেন্টভাবে যাব। রাস্তায় যে ভিউগুলো হবে সেগুলো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। তোমাদের সাথে কিন্তু আমার পুরো দেখা হচ্ছে ছট পুকুরে গিয়ে। তোমরা কিন্তু ফার্স্ট টু লাস্ট ভিডিওটা কোথাও স্কিপ না করে তোমার সাথে জাস্ট দেখে যাও। চলো এবার ছট পুকুরে গিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি। তো গাইজ, আমি আর মা বেরিয়ে পড়েছি দুজনে মিলে, এগিয়ে যাচ্ছি ছট পুকুরের দিকে। আর আমাদের এখানে ছট পুকুরটা হচ্ছে আমাদের এখানে যে পোলের তলা আছে, সেই পোলের তলার একদম পাশে, যেখানে আমাদের এখানে যত নন বেঙ্গলি আর বাঙালি যারা পুজো করে তারা এই পুকুরটায় যায় ছট মাকে পুজো দিতে। আর এই ছট পুকুরের এখানে ভীষণ বড় করে ছট পুজো হয়। তোমরা ভিডিওটা কোথাও স্কিপ না করে গাইস ফুল ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি ওয়াচ করতে থাকো। গাইজ আমাদের এখানকার পোলের তলা, আর ঠিক পোলের তলার পাশেই রয়েছে ছট পুকুর, যেখানে প্রত্যেক বছর ভীষণ বড় করে ছট পুজো হয়। আর সেই ছট পুজোর ব্লগটাই আমি এই বছর তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে শ্রী শ্রী সূর্যনারায়ণের আরাধনার জন্য 52তম বর্ষে পদার্পণ করেছে। এই উৎসবটি সকলের সাথে আনন্দের সাথে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে যাদের অবদান এবং একাত্রিক প্রচেষ্টা অগ্রগতি করা হলে তোমরা সবাই দেখতেই পাচ্ছ পুকুরের চারপাশটা কত ভিড় করেছে, এমনকি সাইডে পর্যন্ত দাঁড়াতে দিচ্ছে না, ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে গাইস। মানে ঠিকঠাক মতন যে আমি শ্যুটটা দাঁড়িয়ে করব সেটা পর্যন্ত আমাকে করতে দিচ্ছে না। আর আমি একটু ভাবছি যে কুলোর চারপাশটা একটুখানি ভিডিওটা করব, কিন্তু না গাইস, এটা কেউ ধারে কাছে পর্যন্ত যেতে দিচ্ছে না। জানি না গাইস কি করে আমি শ্যুট করব। বাট এই ছট পুজো কেন হয়, কিসের জন্য হয়, তোমরা কি জানো? নিশ্চয়ই অনেকেই আছো জানো, আর অনেকেই আছো জানো না। চলো সেই গল্পই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। কথিত আছে সনাতন ধর্মে যে 5 জন নিত্য দেবদেবীর পূজার কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একজন হলেন সূর্য দেবতা। সেই সূর্য দেবতা এবং তার পত্নী উষার তথা প্রত্যুষার উদ্দেশ্যে এই ছট পুজো করা হয়ে থাকে। সূর্যের রশ্মিকে ছটা বলা হয়, আর এই ছটার থেকেই ছট্টি কথাটি এসেছে। অন্যদিকে সূর্যের পত্নী উষা দেবীকেও ছটি মাইয়া হিসাবে গণ্য করা হয়। আর যেহেতু হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর অমাবস্যার কালী পূজা শেষ হলেই কালী পূজার 6 দিন পরে কার্তিক মাসের ষষ্ঠীর দিন এই সূর্য দেবতা পূজা করা হয়ে থাকে, সেই কারণেই এই পূজার নাম ছট পূজা।
বা ষষ্ঠ বলে থাকি মৈথিলি ভাষায় বা ভোজপুরি ভাষায়, এই 6কেই বলা হয় ছটি। তাই এই পূজার অপর নাম ছটি মাইয়ার পূজা। এই পূজাকে অনেক জায়গায় ডালা পূজা, ডালা ছট বা সূর্য ষষ্ঠী বলা হয়ে থাকে। সনাতন ধর্ম অনুসারে যে দেবকে প্রত্যক্ষ দেখা যায় তিনি হলেন সূর্যদেব। তিনি সমস্ত শক্তির উৎস। যেহেতু সূর্যদেবকে প্রত্যেক দিন প্রত্যক্ষ করা যায়, সেই কারণে এই ছট পূজায় কোনো মূর্তির প্রয়োজন পড়ে না। ভারতবর্ষে হিন্দু ভাষাভাষী অঞ্চলে মানুষদের মধ্যে এই পূজার চল বেশি থাকলেও বর্তমানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, এমনকি বিভিন্ন দেশেও এই ছট পূজা করা হয়ে থাকে। তবে এই পূজার সব থেকে বেশি প্রাধান্য দেখা যায় মূলত উত্তর ভারতের বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের হিন্দিভাষী মানুষদের মধ্যে। এছাড়াও নেপাল এবং ভুটানে এই পূজার যথেষ্ট প্রাধান্য দেখা যায়। হিন্দিভাষীদের মধ্যে ছট পূজার প্রাধান্য দেখা দিলেও সনাতন ধর্মে এই ছট পূজার যথেষ্ট গুরুত্ব রয়েছে। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে সর্বপ্রথম সূর্য বন্দনার কথা উল্লেখ করা হয়েছে। রামায়ণ এবং মহাভারতের কাহিনীতেও এই ছট পূজার বর্ণনা পাওয়া যায়। রামায়ণে শ্রী রামচন্দ্র লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে আসার পর রামচন্দ্রের রাজ্যে অভিষেক করা হয়। রামচন্দ্র তখন তার পত্নী সীতার সঙ্গে প্রজা কল্যাণের উদ্দেশ্যে রাম রাজ্য স্থাপনের জন্য কার্তিক মাসে এই শুক্ল ষষ্ঠীতে সূর্যের উপাসনা করেছিলেন। অন্যদিকে মহাভারতেও উল্লেখ পাওয়া যায় পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কৌরবদের হাত থেকে হস্তিনাপুরের রাজ্যপাট ফিরে পাওয়ার জন্য এই ছট পূজা তথা সূর্য দেবতার বন্দনা করেছিলেন। এছাড়া আমরা প্রায় প্রত্যেকেই জানি দানবীর কর্ণের কথা। মহাভারতের দানবীর কর্ণ প্রত্যেক দিন সকালবেলায় স্নান সেরে তার অঙ্গরাজ্যের কল্যাণের জন্য সূর্যের উপাসনা করতেন। এছাড়াও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী মা অন্নপূর্ণার ছট পূজার উল্লেখ পাওয়া যায়। একবার আষাঢ় মাসে বর্ষার কারণে চাষিরা ক্ষেতে শস্য বুনে দেয়, কিন্তু ধীরে ধীরে বর্ষা নিশ্চুপ হয়ে পড়ে। তখন সূর্যের প্রবল তাপদহে মাঠ ঘাট পুড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। চাষিদের ঘরে অন্নাভাব বা অন্নের অভাব দেখা যায়। চাষিরা তখন মা অন্নপূর্ণার শরণাপন্ন হন। মা অন্নপূর্ণা উপায় না দেখে সূর্যদেবের ধ্যানে মগ্ন হন, কিন্তু সূর্যদেবের ধ্যান করে বিশেষ ফল পাওয়া যায় না। ধরিত্রীর অবস্থায় সূর্যের প্রখর রোদে ক্ষীর্ণ হয়ে যায়। এই অবস্থা দেখে সকল দেবতারা সূর্যের শরণাপন্ন হন। সূর্যদেব তখন মা অন্নপূর্ণাকে কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে গঙ্গার তীরে গিয়ে সূর্য উপাসনা করার বিধান দেন। এরপর মা অন্নপূর্ণা চাষিদের কল্যাণে ভক্তি ভরে সূর্যের উপাসনা করেন এবং ধরণীকে শস্য শ্যামলা করে তোলেন। সেই থেকেই পরিবারের মহিলারা মূলত পরিবার ও বিশ্বের কল্যাণের উদ্দেশ্যে ছট পূজার মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকেন। ছট পূজার প্রধান দিন ষষ্ঠীর দিন হিসাবে গণ্য করা হলেও মূলত এই পূজা শুরু হয় চতুর্থীর দিন থেকে এবং তা চলে সপ্তমীর দিন পর্যন্ত। মোট এই 4 দিন অত্যন্ত নিষ্ঠার সাথে এই ছট পূজা পালন করা হয়ে থাকে। আর সেই ভিড় ভাট্টা ঠেলে একদম মণ্ডপের সামনে চলে এসেছি। এই হচ্ছে আমাদের ছট পুকুরের দেবতা, সূর্য দেবতা ছট মাইয়া। যারা ছট পূজার ব্রত করে থাকেন তারা ভাইফোঁটার পরের দিন থেকেই নিরামিষ খাবার খেতে থাকে। ছট পূজার প্রথম দিন অর্থাৎ চতুর্থীর দিন যারা ছট পূজা করে থাকেন তারা শুদ্ধ বস্ত্রে ছট পূজার জন্য ব্রতী হন এবং সেই দিন লবণ ছাড়া ছোলার ডাল ও মিষ্টি কুমড়ো দিয়ে ভাত রান্না করে পরিবারের অন্য সদস্যের সাথে প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করেন। ছট পূজার দ্বিতীয় দিন অর্থাৎ পঞ্চমীর দিন ঘরোয়া ব্রত পালনের দিন। এই দিন থেকে ছট পূজার নির্জলা 36 ঘন্টা উপবাস শুরু হয়। এই দিন ছট ব্রতীরা প্রথম কাঠের আঁচে মাটির উনুনে
গুড়ের পায়েস রান্না করে খেয়ে তারপর ছট পূজার ব্রত রাখেন এবং ঠেকুয়া, নাড়ু ইত্যাদি তৈরি করে থাকেন প্রসাদ হিসাবে। ছট পুজোর তৃতীয় দিনটি হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই দিনটিকে ষষ্ঠীর দিন হিসাবে গণ্য করা হয়। এই দিনে ছটবতীরা সূর্যাস্তের সময় ডুবিত সূর্যকে গঙ্গার ঘাটে ঘামা অবস্থা ঢালাবর্তি করে গোটা আখ, গোটা হলুদ, নারকেল, কলা এছাড়াও পূজার বিভিন্ন উপকরণ নিয়ে গিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে ভক্তিপূর্ণ মনে নিবেদন করেন। ছট পূজার চতুর্থতম দিন অর্থাৎ সপ্তমীর দিন ছটব্রতীরা সূর্য উদয়ের সময় ঘাটে গিয়ে আবারও সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন, ছট পুজোর উপবাস ভঙ্গ করেন। এমনটা বিশ্বাস করা হয় কোনো ব্যক্তি যদি এই সকল যথার্থ নিয়ম মেনে ছট ব্রত পালন করেন তাহলে তার সকল মনস্কামনা পূর্ণ হয়। এছাড়াও ছট পূজার একটি বৈজ্ঞানিক দিকও রয়েছে। ছট পূজার ব্রতের মাধ্যমে আমরা আমাদের প্রধান শক্তিকে আরও উজ্জীবিত করতে পারি, সমস্ত কাজে উৎসাহ নিয়ে আসতে পারি। তাই সূর্যের উপাসনা আমাদের প্রত্যেক দিন করা প্রয়োজন।
সবাই দেখতেই পাচ্ছ যে সবাই এখন সন্ধ্যা আরতি করছে পুকুরের জলে নেমে। ওদের স্নান কমপ্লিট, ওরা আবার এখন জলে নেমে সন্ধ্যা আরতি করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে স্টেজটা, ওখানেও সন্ধ্যা আরতি করা হচ্ছে। দৃশ্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, ততটুকুই তোমরা দেখতে পেলে। এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা একদম ফার্স্ট থেকে এন্ড অবধি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন অনেক কিছু দেখানোর বাকি আছে, যতটুকু পেরেছি মানে দেখানোর চেষ্টা করেছি। আর প্রচুর 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 ভিড় হয়েছে মানে ছটপুকুর ঘাটে, তোমরা দেখতেই পেলে সেটা। তো চলো এবার সন্ধ্যা আরতি দেখার পর এবার আমি আর মা যাচ্ছি বাড়ি। তো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে কালকে ভোরবেলা। ব্লগটা এখানে এন্ড না, তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে ভোরবেলা, ঠিক আছে? একদম ভোর 5টার সময় আমি তোমাদের সাথে দেখা করতে আসছি। চলো ভোর 5টায় দেখা হচ্ছে। তো গাইস সকালবেলা আমি যেতে পারিনি, বিকজ আমার ঘুম ভাঙেনি, তাই এখন চলে যাচ্ছি ঈশ্বর ঠাকুর দেখতে। সকালবেলা যেহেতু আমি উঠতে পারিনি, তাই আমার কপাল খারাপ ছিল, শ্যুট নেওয়া হয়নি। চলো এবার তোমাদেরকে আমাদের কাঁচাপাড়ার কতগুলো ছট ঠাকুরের ছবি দেখাই, তারপর একদম তোমাদের সাথে আমি লাস্ট গাইজ। এখন আমি যে ছট ঠাকুরটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানকার ডোমপট্টি বাজারের ছট ঠাকুর। এখানে প্রত্যেক বছর ভীষণ সুন্দর করে ডেকোরেশন করে ছট পুজো করা হয়। যেহেতু সকালের শ্যুটটা আমি করতে যেতে পারিনি, সেই জন্য তোমাদেরকে আমি রাত্রিবেলা ছট ঠাকুর দেখতে নিয়ে বেরোচ্ছি। তোমরা পুরো ব্লগটা কোথাও স্কিপ না করে দেখতে থাকো, একটু ধৈর্য ধরে দেখো, কারণ আমার ব্লগগুলো তোমরা জানো অতিরিক্তই বড় হয়ে যায়। কোথায় কাটবো কোথায় না কাটবো প্রত্যেকটা জায়গায় আমার মেন বলে মনে হয়। তো এখানে দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর করে লাইটের ডেকোরেশন করেছে, এত সুন্দর লাইটের ডেকোরেশন করেছে না, জাস্ট মায়ে মায়ে মাল্লা মাল্লা লাগছে। দেখো গাইস, মণ্ডপে ঢোকার আগে চোখে পড়ে গেল আমাদের এখানকার ডোমপট্টি বাজারের গলাকাটা ভূতকে। একের প্রেমিকা বলেছিল তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, সেই জন্য এখানেই চিরকাল দাঁড়িয়ে পড়ে থাকে, বুঝলে? এ হচ্ছে পিওর সিঙ্গেল মানুষ, নিজের গলা সামলাতে পারে না, তাই জন্য একের প্রেমিকা মানে শাকচুন্নি একে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই জন্য এখানেই বছরের পর বছর দাঁড়িয়ে থাকে, বুঝলে? মানুষকে ভয় দেখায় আর বলে হাও মাও খাও মানুষের গন্ধ পাও, এর এটাই কাজ। আর এই যে পেছনে সিপাহী সন্ত্র দেখছো, এরকে পাহারা দেয়। এখন আমরা পুরোপুরি মণ্ডপের সামনে। মণ্ডপের ভেতরের ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছে, মানে ছোটোর মধ্যেও যে এত সুন্দরভাবে একটা ডেকোরেশন করা যায় সেটা না দেখলে বোঝা যাবে না। আর এই ঝালরটা আমার সবথেকে বেশি সুন্দর লাগছে। আর এই হচ্ছে ডোমপট্টি বাজারের আমাদের সূর্যদেব, যাকে ভীষণ সুন্দর আর ভীষণ কিউট লাগছে। ঘোড়াগুলোকে দেখো কি কিউট দেখতে। আমি তো দেখে গাইস এক দেখাতে প্রেমে পড়ে গেলাম, এত কিউট লাগছে আমার। তো গাইস তোমরা দেখে নিলে আমাদের ডোমপট্টি বাজারের ছট ঠাকুর সূর্যদেবকে। আর মেনলি ব্যাপারটা হচ্ছে ভোরের শ্যুটটা নিতে পারিনি, যেটা বলার আমি ঘুম থেকে উঠতে পারি। আমি জানি বাবি দাদা ভাই আর শুভদীপ হয়তো এই ভিডিওটা দেখে নিশ্চয়ই দাঁতটা খিলখিল করে হাসছে, এটাই বলছে পারলে না তো উঠতে। আমি জানতাম তুমি পারবে না। হ্যাঁ সিরিয়াসলি আমি পারিনি, অত ভোরবেলা উঠে শ্যুট করতে যাওয়া সত্যি পসিবল হয়নি। তো সেই পরিবর্তে আমি তোমাদের এখানে কাঁচরাপাড়ায় ছট ঠাকুর যেগুলো হয় সেগুলো সব ভিডিও দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন আমি আমার লাইভটা এখানেই, দেখেছো লাইভ বলতে বলতে লাইভই হয়ে যাচ্ছে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে
পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আগামীকাল বা নেক্সট ডেগুলো যে ব্লগগুলো আসবে সেগুলো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে জানাই ছট পুজোর প্রীতি শুভেচ্ছা।